ক্লাস 12-এ মেন যেই টপিক নিয়ে পড়তে হবে সেটা হলো ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ভৌতবিজ্ঞানেরই একটা শাখা এবং খুব গুরুত্বপূর্ণ শাখা। আমরা ইলেকট্রিসিটি সম্পর্কে অনেকটা জানি। ইলেকট্রিসিটি আমাদের আধুনিক জীবনেরই অংশ। ইলেকট্রিসিটি না থাকলে আধুনিক জীবন আবার সে পুরনো জীবনই হয়ে যাবে। আর ইলেকট্রিসিটির সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যেটা একটা সুবিধাজনক, এটা একটা শক্তিরই একটা রূপ, সুবিধাজনক একটা রূপ, যেটা যেই রূপ দিয়ে আরও অন্যান্য শক্তি বানানো যাবে। মানে ইলেকট্রিসিটি দিয়ে আমরা অনেক এই শক্তি দিয়ে আমরা অন্য অনেক শক্তি খুব সহজেই রূপান্তর করতে পারবো। তাই এটা একটা শক্তির সহজতম একটা রূপ। এই ইলেকট্রিসিটিটা কি? ইলেকট্রিসিটি পড়া মানে অ্যাকচুয়ালি চার্জ নিয়ে পড়া, আধান নিয়ে পড়া। ইলেকট্রিসিটি বেসিক্যালি হচ্ছে স্টাডি অফ চার্জ। স্টাডি অফ চার্জ মানে আধান সম্পর্কে পড়া। এবার আধান আমরা দেখেছি, আমরা আধান দেখতে পাবো যে আধান কোনো বস্তুর উপরে স্টোর অবস্থায় থাকতে পারে, অর্থাৎ স্থির অবস্থায় থাকতে পারে, বা কোনো একটা বস্তুতে সে গতিশীল অবস্থাতেও থাকতে পারে। তো আধানের নেচার আছে, বিভিন্নভাবে আধান থাকে। তো সেই নেচার অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে যদি আধানটা স্থির অবস্থায় থাকে, কোনো একটা বস্তুতে স্টোর অবস্থায় থাকে, তাহলে সেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ। মানে আধান যদি স্থির অবস্থায় থাকে, কোনো একটা বস্তুতে আধান যদি স্থির হবে, যেমন ক্যাপাসিটার সম্পর্কে আমরা 2-4টা চ্যাপ্টারের পরেই পড়বো, 2-3টা চ্যাপ্টারের পরেই আছে ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারে আধান স্টোর করা থাকে, স্থির অবস্থায় থাকে, তাই এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর যেখানটায় আধান বেগ নিয়ে চলছে বা আধান স্থির নয়, আধান গতিশীল, সেক্ষেত্রে ওই পার্টটার নাম হলো, যেই পার্টে আমরা স্থির আধান নিয়ে পড়ি না, চলমান আধান নিয়ে পড়ি, সেই পার্টটাকে আমরা বলছি কারেন্ট ইলেকট্রিসিটি। এবার কারেন্ট ইলেকট্রিসিটি আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে যেখানে আধান স্থির অবস্থায় আছে, আর কারেন্ট ইলেকট্রিসিটি মানে আধান গতিশীল অবস্থায় আছে। এবার গতিশীলের মধ্যে দুটো ভাগ আছে। আধান এরকম ভাবে গতিশীল হতে পারে যে সে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলছে, স্থির বেগ নিয়ে চলছে। আবার এরকম ভাবেও সে গতিশীল হতে পারে যে সে অ্যাক্সিলারেট করছে। আধান হয় সে স্থির অবস্থায় থাকবে, নয় সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলবে, একটা ওয়্যারের মধ্যে দিয়ে, কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে, পরিবাহী তারের মধ্যে দিয়ে সেই একটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা স্থির বেগ নিয়ে চলবে। আর একটা দেখা যায় খুব ইম্পর্টেন্ট, যেটা সম্পর্কে বেশি পড়া নেই, সেটা সম্পর্কে খুব কমই ধারণা আছে, ওটা হলো যেখানটা আধান অ্যাক্সিলারেট করে, যেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেখানটা আধান কিন্তু স্থির অবস্থায় তো থাকে না, আধান কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলছে না। আধান দেখতে পাবো যেখানটায় আধান সময়ের সাপেক্ষে তার বেগের বৃদ্ধি ঘটায়, তো সেক্ষেত্রে তার ত্বরণ সৃষ্টি হয়। তো এইটার উপরে বেস করে আমরা 3টা ভাগ করতে পারি। সেটা হলো, একটা হলো, এটা তো ক্যাপাসিটার একটা এক্সাম্পল ছিল, তাহলে একটা হলো ইলেকট্রোস্ট্যাটিক্স, আর একটা হলো ম্যাগনেটিজম, আর একটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ম্যাগনেটিজম আর ইলেকট্রোস্ট্যাটিক্স, এই 3টা ভাগ শুধুমাত্র আধানের নেচারের উপর নির্ভর করে। আধান যদি স্থির থাকে তাহলে সেটা ইলেকট্রোস্ট্যাটিক্স। আধান যদি কনস্ট্যান্ট ভেলোসিটি, যেমন আধান দেখবো যে একটা তারের মধ্যে দিয়ে আধান যদি গতিশীল হয়, তাহলে সেখানটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তো সেক্ষেত্রে ওটা আমরা ম্যাগনেটিজম। আর যেখানটা আধান
অ্যাক্সিলারেট করছে সেক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেখানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুটো ক্ষেত্রই থাকবে। তো এই তিনটা যার আন্ডারে পড়ে, এই তিনটাকে আমরা যার আন্ডারে নেই, যে শাখার আন্ডারে, তার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম তাহলে মানে মেন যে চ্যাপ্টার, মেন যে পার্ট বা মেন যে ব্রাঞ্চ, তার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম বলতে সব কিছু বোঝানো হবে, ইলেকট্রিক ম্যাগনেটিক সম্পর্কে যা যা কিছু আছে সব কিছু ইলেকট্রোম্যাগনেটিজম। তবে এর মধ্যে তিনটা তিনটা ভাগ দেখবো, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, আর একটা হচ্ছে ম্যাগনেটিজম, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আমাদের চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারে আছে ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যেখানটায় আধান স্থির। তো এবার আমরা জানবো আধান সম্পর্কে। আধান কি? আধান সম্পর্কে একটু জানবো। চার্জ, আধান বা চার্জ এটা কি সেটা, এটা প্রথম বহুদিন আগে, এটার মানে বহু বছর আগে, বহু খ্রিস্টপূর্বেও আগে দেখা গেছে যে দুটো বস্তুর মধ্যে ফ্রিকশন যখন হয়েছে বা ঘর্ষণ যখন হয়েছে, তখন প্রথম বস্তুটার একটা ছিল অ্যাম্বার আর একটা হচ্ছে পশম, এরকমই একটা অ্যাম্বার আর উল, এই দুটোর মধ্যে ঘর্ষণ হয়েছিল। ঘর্ষণের ফলে দেখা যাচ্ছে যে অ্যাম্বার এক ধরনের আঠা কিন্তু, ঠিক আছে। তো তো সেই অ্যাম্বারের আর পশমের মধ্যে যখন মানে ঘর্ষণ করানো হলো, তখন অ্যাম্বার কি করে, কোনো ওর থেকে যেগুলা হালকা বস্তু যে সমস্ত আছে তাদেরকে একটা আকর্ষণ করতে পারছে। তাহলে ঘর্ষণের ফলে কোনো একটা বস্তুর মধ্যে একটা নতুন ধর্মের উৎপত্তি হয়, যেই ধর্মটা ওই বস্তুটিকে কি করে, কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা দেয় বা বিকর্ষণ করার ক্ষমতা দেয়। ওই যে ধর্মটা অন্যান্য কোনো বস্তুর মধ্যে নেই, যেটা ওই বস্তুটার মধ্যে আসলো ঘর্ষণের ফলে, ওই ধর্মটাই হলো আধান বা চার্জ। আধান একটা স্কেলার রাশি, এটা মাথায় রাখতে হবে যে এর দিকের দরকার পড়ে না, এটা একটা স্কেলার রাশি। এই যে আধানটা উৎপন্ন হলো, এই আধানটা তাহলে কিভাবে উৎপন্ন হলো? ঘর্ষণের দিলাম আর আধানটা উৎপন্ন হলো, কিভাবে উৎপন্ন হলো? আমরা জানি যে প্রত্যেকটা পদার্থই তো পরমাণু দিয়ে তৈরি। পরমাণুর মধ্যেও তো ইলেকট্রন আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে। আর আমরা জানি যে পরমাণু নিউট্রাল, পরমাণুর মধ্যে যত সংখ্যক ইলেকট্রন থাকে তত সংখ্যক প্রোটন থাকে। কিন্তু ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি থাকে কোথায়? অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো তো থাকে নিউক্লিয়াসের বাইরে, ফ্রি ইলেকট্রন, সর্ববহিস্থ কক্ষপথে যে সমস্ত ইলেকট্রনগুলো থাকে সেগুলো কি হয়, ঘর্ষণের ফলে ওই ইলেকট্রনগুলোর আদান প্রদান হয়। তো এর ফলে একটা পরমাণুতে ইলেকট্রনের পরিমাণ, একটা পদার্থে ইলেকট্রনের পরিমাণ কমে যায় আর একটা পদার্থে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায়। এবার যে পদার্থে ইলেকট্রনের পরিমাণ বেড়ে গেল সে নেগেটিভ চার্জ যুক্ত হলো, আর যেটাতে ইলেকট্রনের আধানটা কমে গেল, ইলেকট্রনের পরিমাণটা কমে গেল, সেখানে সেটা পজিটিভ চার্জ যুক্ত হলো। তাহলে এর উপর বেস করে আমরা দেখতে পাচ্ছি যে আধান অ্যাকচুয়ালি দু প্রকার। একটা হচ্ছে কি আধান? ধনাত্মক আধান, ঠিক আছে, আর একটা হলো ঋণাত্মক আধান। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথম যিনি এই আধান দুটোর নামকরণ করেন, ঠিক আছে। আধান দু প্রকার, একটা ঋণাত্মক আধান, একটা ধনাত্মক আধান, আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। আর আমরা এটা সম্পর্কেও জানি যে ধনাত্মক কি করে, বিকর্ষণ করে, রিপেল করে, আর ধনাত্মক বিপরীত আধান অ্যাকচুয়ালি পরস্পরকে আকর্ষণ করে। তো এইটুকুনটা ছিল। আর এই যে ঘর্ষণের ফলে কোন বস্তুর সাথে কোন বস্তুর ঘর্ষণে কোনটাতে ধনাত্মক আধান আসবে, কোনটাতে ঋণাত্মক আধান আসবে, এই সম্পর্কে একটা লিস্ট বইয়ে দেওয়া আছে, যে লিস্টে পরপর অনেকগুলো পদার্থের নাম আছে। হ্যাঁ, কাঁচ, রেশম, অ্যাম্বার, এবনয়েড, হ্যাঁ, অনেক আছে, সিল্ক আছে। তো ওই ছকে পড়ে নিতে হবে, ছকটা দেখে নিতে হবে। আর ছকের এটা যদিও দরকার পড়ে না, এটা ক্লাস 8-এর জন্য গুরুত্বপূর্ণ। উপরের যে পদার্থ থাকবে, উপরের যে কোনো পদার্থের সাথে নিচের যে কোনো পদার্থের ঘর্ষণের ফলে উপরেরটাতে ধনাত্মক আসবে আর নিচেরটাতে ঋণাত্মক আসবে, এটা জাস্ট মাথায় রাখতে হবে। এবার আধান তাহলে হয়ে গেল দু প্রকার। এবার দেখবো যে আধানের দুটো গুরুত্বপূর্ণ ধর্ম। আরেকটা জিনিস জানবো যে আধানের এককটা কি। এসআই ইউনিট হলো কুলম, আর সিজিএস ইউনিট হলো স্ট্যাট কুলম।
বা আমরাকে বলি এটাকে ইএসইউ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটও বলি। এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ESU, এই রিলেশনটা। তো এবার দুটো যে গুরুত্বপূর্ণ ধর্ম দেখব, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে টোটাল যত আধান আছে, আধানের সব থেকে যে ক্ষুদ্রতম যে মানটা, সব থেকে যে ক্ষুদ্রতম এককটা, যার নিচে কোনো আধান আর পাওয়া যায়নি, ঠিক আছে? তবে বর্তমানে কথা বাদ দিই, লাস্ট মানে লিখিতভাবে আধানের যে সব থেকে যে কম যে মানটা, সেটা হলো একটা ইলেকট্রনেরই আধান। একটা ইলেকট্রনের যে আধান, সেটা হলো একটা আধানের, মানে সেটা হলো এই আধানের সব থেকে কম মান, যার মান হচ্ছে অ্যাকচুয়ালি 1.6 × 10⁻⁹ কুলম্ব। এটি হলো আধানের সব থেকে কম মান, বা বলতে পারি এটা হচ্ছে এলিমেন্টারি এন্টিটি, মানে এটা হচ্ছে প্রাথমিক মানে মৌলিক একক আধানের। আরো যদি বলা যায় যে স্মলেস্ট ইউনিট অফ চার্জ, সংক্ষেপে যদি বলি একদম এক কথা, যে স্মলেস্ট ইউনিট বলে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ চার্জ, আধানের সব থেকে ক্ষুদ্রতম এককটার নাম কি, সেটা এককটাই কত, সেটা হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা হলো আধানের সব থেকে নিম্ন মানে সব থেকে মৌলিক একক, এটা হচ্ছে একটা ইলেকট্রনেরই একক বা একটা ইলেকট্রনের যে মানটা। এবার দেখা যাচ্ছে যে আর যত আধান আছে, এই ইলেকট্রনের আধানেরই একটা সরল গুণিতক, যে কোনো আধানের মান, একটা আধান যদি আমি ধরে নিচ্ছি কিউ, আর একটা হচ্ছে ই, এটা হচ্ছে ইলেকট্রনের আধান, একে এন দিয়ে গুণ করলেই মানে দেখবো যে কোনো আধানই ইলেকট্রনের সরল গুণিতক। সেই সরল গুণিতকটা 1 2 3 4 5 6 এগুলো হবে, কখনো ভগ্নাংশ হবে না, 1.5 গুণ হবে না, ঠিক আছে? যে কোনো আধানের সরল গুণিতক, এটাকে আমরা বলি কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটাকে বলা হয় আধানের কোয়ান্টাইজেশন অফ চার্জ, আধানের কোয়ান্টাইজেশন, যে কোনো আধানই হোক না কেন সেটা ইলেকট্রনেরই একটা সরল গুণিতক হবে। আর একটা হলো যে আধান সংরক্ষিত, এই দুটো জিনিস জানা দরকার, যে আধান কোয়ান্টাইজড হয় আর আধান সংরক্ষিত হয়। চার্জ ইজ কোয়ান্টাইজড, চার্জ ইজ কনজার্ভড, চার্জ ইজ কোয়ান্টাইজড, চার্জ ইজ কনজার্ভড, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। আর একটা যন্ত্রের নাম আছে, সেই যন্ত্রটা সম্পর্কে স্টাডি করার দরকার নেই, খালি যারা জেনে রাখতে হবে যে ইলেকট্রোস্কোপ বলে একটা যন্ত্র আছে, যেটা দিয়ে আমরা কোনো একটা বস্তুর মধ্যে অ্যাকচুয়ালি সে আহিত কিনা না অনাহিত সেটা জানতে পারবো, এবং আধানের প্রকৃতি সম্পর্কেও জানতে পারবো, যে এটাতে কেমন ধরনের আধান আছে, ধনাত্মক আছে না ঋণাত্মক আধান আছে, সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ। হ্যাঁ, তড়িৎ বীক্ষণ যন্ত্র, স্বর্ণপত্রের, ঠিক আছে। এটা ছিল প্রথম চ্যাপ্টারের কিছু ইয়ে। এবার চলে আসবো ওই যে দুটো আধান, মানে ঘর্ষণের ফলে যে দুটো ঘর্ষণের ফলে দুটো বস্তু যে দুটি বিপরীত আধানের সৃষ্টি হলো, একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। এই দুটো আধান হয় পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে, নয় তারা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ, কত পরিমাণ আকর্ষণ, কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করছে বা কত পরিমাণ বল দিয়ে বিকর্ষণ করছে, এই বলের পরিমাপ নির্ণয়ের জন্যই কুলম্ব একটা সূত্র দেয়, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলে, যে এটা একটা আধান Q1 আর এটা একটা আধান Q2, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। এই দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বল, যদি এক কথায় বলি তাহলে তড়িৎ বল, সেই তড়িৎ বল বলতে আকর্ষণ বলও বোঝাচ্ছে, বিকর্ষণ বলও বোঝাচ্ছে। সেই তড়িৎ বলটা Fটা এই আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, আর এদের যে মধ্যবর্তী দূরত্ব আর এর বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে F directly proportional to Q1 Q2 and F inversely proportional to 1/r²। এবার এই দুটোকে আমি যদি অ্যাডজাস্ট করি তাহলে কি পাবো, যে F proportional to
Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার আমাকে সমানুপাতিক উঠাতে হবে, তাহলে F ইকুয়াল টু কি হবে, K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে কেটা কি, কেটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে, কে হলো একটা সমানুপাতিক ধ্রুবক। এবার এই কে এর পরিবর্তে এই এসআই সিস্টেম আর সিজিএস সিস্টেমে এই মানটা ভ্যারি হয়ে যায়, পাল্টে যায়। এই যে মানটা, এই যে এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এই মানটা এসআইতে আলাদা হয়ে যায়, সিজিএস আলাদা হয়ে যায়। এসআইতে এফ ইকুয়াল টু এই কে এর পরিবর্তে আমরা লিখি 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এই এপসাইলন 0 বা এপসাইলন নট এইটা কি, এইটা হলো, এইটা যেহেতু আমি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের কথা যেহেতু বলেছি, তাই এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমেরই তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, বা ইংরেজিতে একে বলা হয় পারমিটিভিটি। পারমিটিভিটি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আমি যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম না নিই, তাহলে যে কোনো একটা মাধ্যম নিলে সেখানে শুধুমাত্র এপসাইলনটাই হবে। আর এই মানটা কি করে, এই মানটা নির্ভর করে, ঠিক আছে, এই মানটার উপর নির্ভর করে, এই বলটা এই পারমিটিভিটির উপর নির্ভর করে। বাকি এগুলো তো সবই তো 4π, কিন্তু এই পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতার উপর নির্ভর করে। এর একটা মান আছে, এর মান যদি দেখি, এপসাইলন নট এর মান হচ্ছে 8.85। আগে তার এককটা সম্পর্কে, একক সম্পর্কে একটু আগে, একক কিভাবে বানানো যাবে, এর এককটা কিভাবে হবে, কুলম স্কোয়ার পার কি নিউটন মিটার স্কোয়ার। কি হবে, কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। আর এর মানটা কি, এর মানটা মাথায় রাখতে হবে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। বিভিন্ন জায়গায় এটাকে আরো একটু বাড়িয়ে দিবে, অনেক বাড়িয়ে দেয়, অনেক মান আছে, এটা অনেকটা দূর পর্যন্ত নেওয়া যায়, তবে 8.85 নিলেও চলবে। আর এইটুকুনটার মান বসিয়ে যেটা পাবো, এই পুরো মানটা, এই যে 1/4πε0 এর যে মানটা, সেই মানটা হবে 9 ইন্টু 10⁹ 9 ইন্টু 10⁹ নিউটন কি চলে আসলে দিক থেকে মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এই দুটো মানকে মাথায় রাখতে হবে, অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগে। কেউ চাইলে এই মানটা বসিয়ে হিসেব করেও বের করতে পারে এই মানটা। আর এসআই তো হলো সিজিএস এ, এই পুরোটার জায়গায় আমরা বসাই, এই কে এর বদলে নেওয়া হয় 1 নেওয়া হয় সিজিএস এ। আর এই যে বলটা স্থির তড়িৎ যে বল, স্থির ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা একটা ভেক্টর রাশি। আমরা জানি ফোর্স একটা ভেক্টর রাশি, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও একটা কি হবে, ভেক্টর রাশি হবে। এর দিকটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে নির্ভর করবে, উল্টাপাল্টা দিক ভাবলে চলবে না। ওই যে আধান দ্বয়ের যে সংযোজক যে সরলরেখা, ওই সংযোজক সরলরেখা বরাবরই এদের দিকটা বিচার করতে হয়। এবার চলে আসি ভেক্টর রূপ। ভেক্টর রূপটা কি, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আমরা জানি এফ ইকুয়াল টু এসআই তে যদি দেখি, এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার।
এবার আমি যদি আর এর ডিরেকশনটা নেই, তা আমরা জানি যে আর ভেক্টর ইকুয়াল টু কি হবে, আর ভেক্টরের যে মড মানে যে অ্যাবসলিউট যে ভ্যালুটা ডট আর ক্যাপ। এবার আমাকে এখানে যদি আর ভেক্টর নিতে হয়, তাহলে এই মানটা তো আর ভেক্টরের মধ্যে তো একটা আর আছে, তার মানে তো একটা আর কমে গেল। তার মানে আমাকে এখানে কি করতে হবে, 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই, এখানে যদি আমি আর কিউব করি, এখানে আর কিউব করা মানে কি, আর স্কোয়ার ইন্টু আর, আর এখানে কি আর ভেক্টর। এবার আর ভেক্টরের মধ্যে কি আছে, এই যে মড, এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা এখানেও আছে, আর আর ক্যাপ আছে। তাহলে মানে অ্যাকচুয়ালি কি হয়ে গেল, অ্যাকচুয়ালি ভ্যালুটা তো আমার একই আছে, না ভ্যালু পাল্টে যাচ্ছে, ভ্যালু তো পাল্টে যাচ্ছে না, ভ্যালুটা আমার একই আছে। এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কি Q1 Q2 বাই আর কিউব ডট আর ভেক্টর। এবার বইয়ে আলাদাভাবে এটা দেওয়া থাকতে পারে, আলাদাভাবে দেওয়া আছে যে প্রথমটাকে একটাকে 1 নং ধরেছে, একটাকে 2 নং ধরেছে, দুজনের ডিরেকশনকে একজনের সাপেক্ষে 1-এর সাপেক্ষে ওটাকে R12 আর 2-এর সাপেক্ষে একে R21 দিয়েছে, ভ্যালুটা আমার একই আসবে, ব্যাপারটা একই। তাহলে এই যে যেটা, এটা হলো ভেক্টর সূত্রে মানে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আর একটু ভালো করে যদি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এই যে আর ভেক্টর, এর মধ্যে তোর অ্যাবসলিউট ভ্যালুটা আছে, অর্থাৎ আর এর মধ্যে একটা আর আছে আর আর ক্যাপ আছে। এবার আর ক্যাপ তো ইউনিট ভেক্টর, সেটা মানের কোনো পরিবর্তন করবে না, শুধুমাত্র ডিরেকশন নিয়ে আসবে। তাহলে এর মধ্যে আর আছে, আর আমার এখানে একটা আর স্কোয়ার আছে, তাহলে আর কেটে গিয়ে তো আর শুধুমাত্র পড়ে থাকবে, তাহলে তো কুলম্বের সূত্রটা দাঁড়াচ্ছে না। তার মানে এখানে আমাকে একটা কি দিতে হবে, আর কিউব হতে হবে। আর কিউব দিলে কি, এখানকার আর দিয়ে এটাকে কাটলে তো আর স্কোয়ারই থাকবে। এই জন্য এটা হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। যদি বুঝতে না পারা যায় তাহলে বলতে হবে, তাহলে আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে। নার্ভাস আছে একটা, নার্ভাস প্রথম বানাচ্ছি ভিডিও, একটা নার্ভাস তার মধ্যে জন্য। আর তাছাড়া ভিডিও কোয়ালিটি হয়তো খারাপ হবে, ওগুলার দিকে কোনো নজর না দিয়ে আমি যেটা বলছি সেটা শুনলে ভালো হবে, কি বলছি সেটা শুনলে ভালো হবে। আর কি লিখাচ্ছি হয়তো কিছু না বুঝতে হলে আপছা তো বুঝে যাচ্ছে, কোয়ালিটি খারাপ হতে পারে, আর নার্ভাসনেস কাজ করছে, এটা আমি বুঝতে পারছি, তোমরাও বুঝতে পারছো যারা ভিডিও দেখছো। এই সূত্র, এটা হচ্ছে প্রথম টপিক। এবার এই সূত্র দিয়ে প্রবলেম, প্রথম অঙ্ক। আমি অঙ্ক টুকবো, তোমাদেরকে আমার করার আগে ভিডিওটাকে পজ করে অঙ্কটা করবা, না পারলে তারপরে তো আমি করেই দিচ্ছি, ওটা দেখে নেবা। খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলম নিয়ে বসলে ভালো হবে, শুয়ে বসে দেখলে এটা তো হবে না। থিওরি বুঝতে গেলে শুয়ে বসে বোঝা যাবে, কিন্তু প্রবলেম সলভ করতে গেলে খাতা কলম নিয়ে বসতে হবে। অঙ্ক টোকা হয়ে গেছে। একটি প্রোটন ও একটি ইলেকট্রনকে 1.6 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো, স্থির তড়িৎ বলের মান নির্ণয় করো। ইলেকট্রন আর প্রোটনের মধ্যে যে স্থির তড়িৎ বল, তো আমরা একটা প্রোটনের আধান জানি, ইলেকট্রনের আধানও জানি। কিউপি কত, প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম, আর কিউই কত, মাইনাস 1.6 × 10⁻⁻19 কুলম। আর এদের মধ্যে দূরত্ব কত, আর ইকুয়াল টু 1.6 সেন্টিমিটার। এবার এদের মধ্যে স্থির তড়িৎ বলের মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ কুলম্বের সূত্র থেকে আমরা জানি, হ্যাঁ, কুলম্বের সূত্রানুসারে এফ ইকুয়াল টু, এবার এটা নিশ্চয়ই এককের পরিবর্তন ঘটাতে হবে। এখানে আমি সিজিএসে করবো না, এটা করবো এসআইতে, কারণ এখানে কুলম আছে, এখানে কুলম্ব আছে। এই সেন্টিমিটারটাকে মিটার করব, অর্থাৎ 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 0.016 মিটার। কুলম্বের সূত্র অনুসারে এবার বলো, 9 × 10⁹ আমরা লিখতে পারি, বা 1/4πε0 লিখেও আমরা করতে পারি। তো
9 into 10 to the power 9 into plus 1.6 into 10 to the power minus 19 coulomb into minus 1.6 into 10 to the power minus 19 coulomb by এই যে দূরত্ব কত ছিল 1.6 into 10 to the power minus 2, যেহেতু 100 দিয়ে ভাগ করতে হবে তাই এটার স্কোয়ার এত নিউটন। এটাকে ক্যালকুলেটরে বসিয়ে মান বের করতে হবে, মান বের করলে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হবে, আমি হিসাব করে দেখাচ্ছি, তোমরা আমার আগে করে নিতে পারো। কত বেরোচ্ছে 9 into 10 to the power minus 25 নিউটন। এটা খুব সিম্পল একটা অঙ্ক ছিল।